এমআইটি, তাদেরকে নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়া একটা কথা চাউর হচ্ছে যে বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক দলের প্রধান ব্যক্তিত্বকে টার্গেট করে তারা থ্রেট, এমআইটি ইজ এ থ্রেট ফর হিম, এরকম একটা বিষয়ে কথা হচ্ছে। তো আমরা আর কি ওভারঅল আপনার থেকে এই বিষয়টার অ্যাসেসমেন্ট জানতে চাই যে তুরস্কের সাথে আসলে বাংলাদেশের যে ঐতিহাসিক সম্পর্ক, এর মধ্যে কিভাবে একটা রাজনৈতিক দলের সাথে তুর্কি ইন্টেলিজেন্সের শত্রুতা হতে পারে, বা অন্য আরেকটা রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার জন্য তুর্কি কি আসলে এত বেশি ডেসপারেট হতে পারে? মানে হোয়াট ইজ ইউর অ্যাসেসমেন্ট অ্যাবাউট দিস থিং? তুমি একদম পুরা জার্নিটার শেষ দিকে এসে একটা কোয়েশ্চেন করে ফেলছো, যেটার উত্তরটা হবে দিস ইজ টোটাল ননসেন্স। এই যে একটা কথা চাউর হয়েছে যে এমআইটি হয় তারেক রহমানকে মারার জন্য প্লট করছে, দিস ইজ পিওর বুলশিট বলতে যেটাকে বুঝায় তা, এর বাইরে কিছু না। এখন কথা হলো যে এই এই রিউমারটা ছড়ালো কারা? এই রিউমার, এটাকে আমি রিউমার বলছি কারণ তুমি এটা কোথাও দেখবা না। এই এই খবরটার উৎপত্তি যতখানে হয়েছে সেটা সবগুলো হচ্ছে ভারতীয় মিডিয়া। ভারতীয় মিডিয়া এগুলোকে করেছে, মানে খবর করেছে বিভিন্ন রকম ভাবে গত 2 মাসে, এবং আলটিমেটলি এটাকে বাংলাদেশের একজন, মনে হয় তার নাম আমি কি সামথিং জারিফ অর সামথিং, সে এটাকে পিক করেছে, অথবা তাকে বলা হচ্ছে যে তাকে বাংলাদেশের কোনো সংস্থা থেকে তাকে দিয়েছে যে গো অ্যান্ড পোস্ট ইট, হ্যাঁ, যে আসলে এরকম একটা মানে সংস্থা, তাদের গোয়েন্দা সংস্থা, যে দেশটা 2 উপমহাদেশে বিস্তৃত, হুইচ ইজ অফকোর্স উই অল নো দ্যাট ইজ নট রাশিয়া, বাট উই আর টকিং অ্যাবাউট টার্কি হিয়ার। হ্যাঁ, কিন্তু কেন তাহলে ভারত কেন লাগলো এমআইটির পিছনে? আসলে ভারত এমআইটির পিছনে লাগেনি, আসলে ভারত লেগেছে তুরস্কের পিছনে। এখন ভারত কেন লাগলো তুরস্কের পিছনে? এর দুটো কারণ। নাম্বার 1 কারণ হচ্ছে যে সাম্প্রতিককালে অ্যাকচুয়ালি এবছরের মার্চ মাস থেকে বাংলাদেশ এবং তুরস্কের দ্বিপাক্ষিক যেই ডিফেন্স ডিলগুলা হচ্ছে সেটার মানে যেটাকে বলে যে স্টেপ আপ করেছে এত দ্রুত, এবং একটার পর একটা ডিফেন্স ডিল হয়ে যাচ্ছে যে যেটা ভারত নিজেদের জন্য থ্রেট হিসাবে দেখছে। ফার্স্ট অফ অল, ইয়েস, তুর্কি ভারতের সম্পর্ক ভালো না, দে আর এনিমি অফ ইচ আদার, কাইন্ড অফ লাইক ডিপ্লোম্যাটিক মানে এরিয়ায়, ওয়ার্ল্ডে তারা অবশ্যই সুন্দর করে কথা টথা বলে, কিন্তু বিহাইন্ড দ্য ব্যাক দে আর এগেনস্ট ইচ আদার। হ্যাঁ, এমনকি আমি তোমাকে বলি, যখন তুরস্কের পাকিস্তানের সাথে কিছুদিন আগে যখন ভারতের যুদ্ধটা হলো না, ছোটখাটো একটা যুদ্ধ জি হলো জি, না, যেখানে ওদের পাঁচটা রাফায়েল রাফায়েল জেট। জেট ফেলে দিল। হ্যাঁ, সেই সময় তুরস্ক শুধু না, চীন নয়, চীন তো একদম জড়িত ছিল রেডার জ্যামিং টেকনোলজি দিয়ে, হ্যান সবকিছু। হ্যাঁ, কিন্তু তুরস্ক ওদের সাথে ইন্টেল দিয়ে পুরাপুরি যুক্ত ছিল। সুতরাং তুরস্ক এবং পাকিস্তানের সম্পর্ক খুবই ভালো, এটা আমরা সবাই জানি, হ্যাঁ, হিস্টোরিক্যালিও আর এখনো। কিন্তু যেহেতু তুরস্ক যদি বাংলাদেশে এসে তাদের মানে মুসলিম মুসলিম ভাই ভাই একটা ব্রাদারহুড একটা গড়ে তুলে, তাহলে ভারত সেটা নিজের থ্রেট হিসেবে দেখে দুই ফ্রন্টে। একটা হচ্ছে ইন্টেলিজেন্স ফ্রন্টে, কারণ ইন্টেলিজেন্স ফ্রন্টে যদি বাংলাদেশের মাটিতে উইক হয়ে যায়, হুম তাহলে তাহলে রয়ের পক্ষে বাংলাদেশে এসে খেলাটা টাফ, মানে ভারতের পক্ষে বাংলাদেশে এসে খেলাটা টাফ হয়ে যাবে। আর নাম্বার 2 হচ্ছে গিয়ে বিজনেস ক্ষেত্রে, বাংলাদেশ এই মুহূর্তে সবচেয়ে বেশি অস্ত্র কিনে চীন থেকে, তারপরে রাশিয়া, ইন্ডিয়া থেকে। কিন্তু বাংলাদেশ যেই হারে ডিফেন্স ডিলগুলো করছে এই মুহূর্তে, আমি তোমাকে কিছুক্ষণ পরে আপনি কোন আপনি কোন কি ডিফেন্স ডিল অলরেডি, একটা দুইটা ডিফেন্স ডিল একটু দর্শকদের জন্য বলবেন? আমরা যেমন ড্রোন ইন্ডাস্ট্রির হ্যাঁ, কথা শিওর শুনেছি শিওর যে। শিওর। অ্যাকচুয়ালি এটা একটা দুইটা ডিফেন্স ডিল না, এখানে 5টা ডিফেন্স ডিলের কথা হচ্ছে, হুম হুম। বুঝতে পারছো? 5টা ডিফেন্স ডিলের মধ্যে হচ্ছে, আমি তোমাকে বলি, দাঁড়াও, একটু আমি দেখে নিই 5টা ডিফেন্স ডিলের বিস্তারিতটা দেখে নিই। হ্যাঁ, প্রথমটা হচ্ছে, গেল কোথায় এত রাত, ওকে, প্রথমটাকে হচ্ছে গিয়ে এটা একটা পাওয়ার প্ল্যান্ট। হুম এই পাওয়ার প্ল্যান্ট যেটা, সেটা হচ্ছে আম, বাংলাদেশ তুরস্ক থেকে একটা পাওয়ার প্ল্যান্ট কিনতে যাচ্ছে, কিনছে, এটা হচ্ছে মিলিটারি পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ, এই মিলিটারি পাওয়ার প্ল্যান্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে এটাকে বলে ক্যারেল মিলিটারি পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ, এই চুক্তিটা সাইন হয়ে গেছে, এবং এই চুক্তি সাইন হয়ে গেছে এবছরের 25 তারিখ, জুন 24-এ, 2025-এর জুন 24-এ
ক্যারেল মিলিটারি পাওয়ার প্ল্যান্টের চুক্তি সম্পন্ন হয়ে গেছে এবং এই আচ্ছা। চুক্তি অনুযায়ী ওরা অলরেডি ওরা করবে কি আমাদের দেশে একটা পাওয়ার এবং এই প্ল্যান্ট পাওয়ার প্ল্যান্টের বসাবে। ক্যাপাসিটি কত আপনার মেগাওয়াট? এই পাওয়ার প্ল্যান্টের ক্যাপাসিটি চাইতেও আরো বেশি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে এটা কিন্তু সিভিলিয়ান ইউজের জন্য না, এটা মিলিটারি ইউজের জন্য। তো এটা যদি এই চুক্তি এই পাওয়ার প্ল্যান্টে যখন ওরা বসাবে তখন ওরা করবে কি আহ, আহ, বাংলাদেশের পুরো প্রতিরক্ষা সিস্টেমটাকে ওই পাওয়ার প্ল্যান্টের নিচে চলে আসবে, যাতে কোনো প্রাকৃতিক দুর্যোগ অথবা এমন কোনো মনে করো যে কেউ আমাদেরকে আক্রমণ করলো, আমরা ব্ল্যাক আউট হয়ে গেলাম, আমাদের সেটা হলেও, সারা দেশের সেটা হলেও মিলিটারি এস্টাবলিশমেন্টটা তারা তাদের সিকিউরড পাওয়ার প্ল্যান্টের সাহায্যে তারা অন থাকবে। স্পেশালি ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিউরিং দ্য ফ্লাড সিজনস, রেনি সিজনস, আমাদের সার্ভেইলেন্স গুলাকে অন রাখার জন্য। এটা ক্যাপাসিটি কত কেন ইম্পর্টেন্ট না, কারণ এটা দিয়ে তুমি আমি বিদ্যুৎ পাবো না, বাংলাদেশের সাধারণ মানুষের জন্য এটা না, এটা শুধু Okay. মিলিটারি সিস্টেম গুলোর জন্য। তুমি বুঝতে পারছো? জি। তাহলে এই সিস্টেমটার ফলে Okay. বাংলাদেশের সার্ভেলেন্স মানে রাডার সিস্টেম, সার্ভেলেন্স নেটওয়ার্ক, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, কমিউনিকেশন সিস্টেম, ড্রোন অপারেশনস আর অন্যান্য ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার গুলা 24 ঘন্টা এটা পাওয়ার পাইতে থাকবে, বুঝছো? Okay. এটা আর সাধারণ নেটওয়ার্ক থেকে পাওয়ার টানবে না। এখন এই চুক্তিটা কিন্তু সাইন হয়ে গেছে। এটার যে সাবসিস্টেম গুলা, তুমি তো ইঞ্জিনিয়ার বুঝবাই, একটা সিস্টেম তৈরি করতে অনেকগুলো সাবসিস্টেম থাকে, রাইট? এই সাবসিস্টেম গুলি অলরেডি ডেলিভারি দেওয়া শুরু হয়েছে বাংলাদেশে ফ্রম হুম। দিস মান্থ আই থিঙ্ক, অ্যান্ড বাই ওরা বলছে যে বাই 26 January February they will be able to put the base unit together. So it's moving very fast. আচ্ছা, এটা হচ্ছে ডান ডিল, অলরেডি সাইন্ড। নেক্সটটা হচ্ছে সেটা হচ্ছে অটকার। তুমি অটকারের নাম শুনেছো কিনা জানি না, তুমি তো কমার্শিয়াল সেক্টরে, ডিফেন্স সেক্টরে হলে জানতা। ওরা হচ্ছে গিয়ে তুরস্কের লাইট আর্মার্ড ভেহিকল গুলো তৈরি করে, বুঝতে পারছো? জি। এই চুক্তিটাও সাইন হয়ে গেছে এবং এই চুক্তিটা সাইন হয়েছে 2024 সালে ডিসেম্বর মাসে। লাইট আর্মার্ড ভেহিকল, ওকে, কাইন্ড লাইট অফ। আর্মার্ড ভেহিকল যেটা হচ্ছে, Okay. হ্যাঁ, অটোকার বা অটকার যেভাবেই বলো, অটোকার লাইট আর্মার্ড ভেহিকল যেটা হচ্ছে কোবরা 2। হ্যাঁ, এবং এটা বিশাল অ্যামাউন্টের একটা চুক্তি, অলমোস্ট $83.6 মিলিয়ন একটা চুক্তি। এবং এটার কারণে বাংলাদেশে ওরা 4x4 হুইলড তোমার লাইট আর্মার্ড ভেহিকল দিবে, যেটা একসাথে ওরা 10 জন পর্যন্ত ট্রুপস ক্যারি করতে পারবে। হ্যাঁ, আর এটার অফ দ্য রোড ক্যাপাবিলিটিও আছে। এটা মনে হয় ওরা কিনতে যাচ্ছে প্রায় 26টা। আচ্ছা। সো দিস এবং এইটাকে দিয়ে ওরা রিকনেসার, ট্রুপ ট্রান্সপোর্ট, পেট্রোলিং, ইউএন পিসকিপিং মিশন বিভিন্ন খারে ইউজ করতে যাবে। আমি অনেক আগে 10 বছর আগে প্রায় একটা পোস্ট লিখেছিলাম যেখানে আমি বলেছিলাম যে বাংলাদেশের উচিত প্রচুর লাইট আর্মার্ড ভেহিকল কিনা, বিকজ বাংলাদেশের টেরেইন এবং মাটি এত নরম, এত জলীয়, এখানে অ্যাকচুয়ালি মেইন ব্যাটল ট্যাঙ্কের চাইতেও লাইট আর্মার্ড ভেহিকল বেশি দরকার। এবং ওকে। এটা আমি সবসময় বলে আসি। হ্যাঁ, কারণ লাইট আর্মার্ড ভেহিকল গুলো কিন্তু আবার ট্যাঙ্কের মতো, তুমি ওগুলাকে টারেট ফিট করে ট্যাঙ্কের মতো ওগুলাকে তুমি পরে ট্রান্সফর্ম করে ফেলতে পারবা। সো এনিওয়ে, সো এটাও ডান ডিল। নেক্সট ওয়ান হচ্ছে বাইকার থেকে ড্রোন কেনা, সেটাও ডান ডিল। সেটা কবে হয়েছে? 29 অক্টোবর 2025। ওই সময় এসে এবং এইটা ওরা এই ড্রোন ক্রয়ের চুক্তিটা কত মিলিয়ন ডলারের, আপনি যদি সংখ্যাটা ওকে জয়েন করতে পেরেছে। আসসালামু আলাইকুম। কত মিলিয়ন ডলার এটা মোস্ট প্রবাবলি বলা হচ্ছে। আমি এটা খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, এটা বাংলাদেশ সাইড অথবা তুর্কি সাইড, কোন সাইড কারেন্ট চুক্তিটার কত মিলিয়ন ডলারের সেটা ওরা মানে বলে নাই মানুষকে। কিন্তু তুমি যদি পূর্বের চুক্তির সাথে তুলনা করো, পূর্বেও তো আমরা কিনেছি ড্রোন ওদের থেকে, বাইকার থেকে, এটা অনুমানিক বলা হচ্ছে 100 থেকে 200 মিলিয়ন ডলারের। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এবং হ্যাঁ, এবং এখানে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হবে সেটা হচ্ছে যে এখানে এই ড্রোনগুলো যৌথ প্রোডাকশন হবে বাংলাদেশে, মানে বাংলাদেশি টেকনিশিয়ানসদের, ইঞ্জিনিয়ারদের শেখানো হবে ওকে, দ্যাটস হাউ গ্রেট টু ডিল অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি রাইট। এখন আমি যদি শিখে যাই কেমন ড্রোন টেকনোলজিটা কি এবং কিভাবে এটা বানাতে হয়, দেন তো এরপরে আমাকে আর কেউ থামাতে পারবে না, আমি তো বানাইতেই থাকবো। এক্স্যাক্টলি। বিকজ এক্স্যাক্টলি এটাতে ইন্ডিয়ার মাথা গরম হয়ে গেছে। এই জন্য অক্টোবরের পর থেকেই ভারতের মতে হচ্ছে যে তুরস্ককে থামাও, তুরস্ক বাংলাদেশের মধ্যে যে ডিলগুলো হচ্ছে এই ডিলগুলোকে বন্ধ করো। এই ডিলগুলোকে এখন একমাত্র বন্ধ করতে পারবে বিএনপি এসে।
সুতরাং ওরা বলার চেষ্টা করতেছে যে তোমাদের নেতাকে মেরে ফেলবে, সুতরাং তোমরা এদের থেকে দূরে থাকো, হুইচ ইজ জাস্ট টোটাল বুলশিট এন্ড ইটস নট গোনা ওয়ার্ক। ওয়াই ইটস নট গোনা ওয়ার্ক আমি তোমাকে বলি। আচ্ছা আচ্ছা, আপু, এটাতে যাওয়ার আগে আমি তার আগে এটা শেষ করি, আচ্ছা বাইকার এটা তো তোমাকে বললাম ড্রোন, এটা যৌথ প্রোডাকশন, এবং এটা যৌথ প্রোডাকশনের মধ্যে পুরো সিস্টেমটা এখানে বানানো হবে না, এটা কিছু কম্পোনেন্ট এখানে বানানো হবে, বাট দ্যাটস হাউ ইউ স্টার্ট। Okay, in the defense industry, you start making some components first, and then you go start making the subsystems, and then within 10 years, you know how to make it. Anyway, এবং তারপরে আরো দুটো চুক্তি, যে দুটো চুক্তি খুব ইম্পর্টেন্ট, সেটার একটা হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম। দেখো বাংলাদেশের বর্তমান এয়ার ডিফেন্স সিস্টেমটা কিন্তু শর্ট রেঞ্জ। সো অ্যাজ এ ইঞ্জিনিয়ার ইউ নো হোয়াট ইজ শর্ট রেঞ্জ, 25 কিলোমিটারের নিচে, রাইট? সো আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম যেটা আছে সেটা শর্ট রেঞ্জ। তুরস্ক আমাদেরকে যে এয়ার ডিফেন্স সিস্টেম দিবে, এটার কথাবার্তা এখন ফাইনাল স্টেজে যাচ্ছে, এবং আমাদের যে এয়ারফোর্স চিফ, হি ইজ পুশিং টু সাইন ইট বিফোর প্রফেসর ইউনুস গোজ আউট। ওকে, দ্যাটস গুড নিউজ। তুমি বুঝ এক্স্যাক্টলি হোয়াট এলস ইজ গুড নিউজ? ওই যে তোমাকে অটকারের কোবরার চুক্তিটা বললাম, এগুলির জন্য পুশ করেছে কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান হিমসেলফ। ওকে, তুমি বুঝছো? সুতরাং বাংলাদেশ সেনাবাহিনী মানে বাংলাদেশ মিলিটারির সম্পূর্ণ ইয়েস আছে এই সমস্ত আধুনিক সরঞ্জাম টেকনোলজি তুরস্ক থেকে এখানে আনা। আচ্ছা তুমি বুঝতে পারছো? কারণ এটা ওদেরকে তার কেউ দিতে চাচ্ছে না। জি এবং লাস্টের যেটা হচ্ছে সেটা ওই যে তোমাকে বললাম যে কি এয়ার ফিফথ ডিফেন্স ওয়ান, সিস্টেম, জি হ্যাঁ না, ফোর্থ ওয়ান ওয়াজ দ্য এয়ার ডিফেন্স সিস্টেম। যে এয়ার ডিফেন্স সিস্টেমটা হবে বাংলাদেশের বর্তমানে শর্ট রেঞ্জ, বাংলাদেশ করে দেবে মিডিয়াম এন্ড লং রেঞ্জ। দ্যাট মিনস ইট ইজ ভেরি ক্লোজ টু S-300. Even now, I don't want to call it S-400 yet because it surpasses S-300 capability. I'm not going to call it S-400 yet because S-400 এর না অনেক user time আছে ওটার পিছনে. It has been in use for some time now. These are comparatively new systems. But hey, they are giving us, we will take it, right? অফ কোর্স। তারা নিজেদের তাদের যে আচ্ছা ইসরায়েলের আছে আয়রন ডোম, আর টার্কি বানাতে যাচ্ছে স্টিল ডোম। স্টিল ডোম, রাইট। এই দুইটা এয়ার ডিফেন্স সিস্টেম যে সাইপার এন্ড হাসার আর হিসার, এই দুইটা হচ্ছে ওদের ওই স্টিল ডোমের অংশ। আচ্ছা, আমার মনে হয় আপনি খুব সুন্দর একটা স্টার্ট দিয়েছেন। চারটা আমি আই কুড নোট অ্যাকচুয়ালি। আপনি ডিফেন্স ডিল বলছিলেন 5 যে নাম্বারটা আমি বলি না, যেটা 5 নাম্বারটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা, সেটা হচ্ছে গিয়ে $600 মিলিয়ন একটা ডিফেন্স চুক্তি। এটারও কথাবার্তা ফাইনাল স্টেজে চলছে। হ্যাঁ, এটারও এখন পর্যন্ত শেষ মানে সাইন হয় নাই, কিন্তু এই $600 মিলিয়ন যেটা চুক্তি সেটা হচ্ছে যে তুরস্ক আমাদেরকে লোন দিবে 10 বছর ধরে। আমরা there is no string attached to this loan. ওকে বুঝছো? ওকে 10 বছর ধরে আমরা ধীরে ধীরে এই $600 মিলিয়ন ফেরত দিব তাদেরকে, কিন্তু এর বিনিময়ে তারা আমাদেরকে কি দিবে? এর বিনিময়ে তারা আমাদেরকে দিবে হচ্ছে গিয়ে আমাদের যে পুরাতন F-7 ফাইটার জেটগুলো আছে না, সেগুলোকে তারা রিফারবিশ করবে, সেগুলোকে তারা নিউ অ্যাভিওনিক সিস্টেম বসাবে, নিউ গাইডেন্স সিস্টেম বসাবে, নিউ গাইডেন্স মিসাইল বসাবে। সুতরাং আমাদের এই পুরনো F-7 গুলোকে আমাদেরকে ফেলে না দিয়ে উই ক্যান রিইউজ দিস, এবং এর সাথে ওরা আমাদেরকে আমার মনে হয় অত্যন্ত চমৎকার আপু। দ্য পয়েন্ট ইউ হ্যাভ হিট অ্যাকচুয়ালি ইটস দ্য I mean বাংলাদেশের জন্য ভেরি ফ্যাসিনেটিং জার্নি ইফ উই ক্যান রিয়েলি অ্যাকমপ্লিশ অল অফ দোজ। যে 5টা চুক্তির কথা বললেন আপনি, যে আসলে এবং আপনার যে সামারিটা, যে 5টা চুক্তির জন্য র এবং ইন্ডিয়া বাংলাদেশে তাদের প্রভাব কমে যাওয়ার যে আতঙ্ক, এইটা থেকে আসলে এক ধরনের ভীতি ছড়ানো বা বিএনপির প্রধানকে ভীতি ছড়ানোর মাধ্যমে মানে তুরস্ক থেকে দূরে সরানোর একটা ডিল। ইটস এ ভেরি গুড পয়েন্ট। আই থিংক ইউ হ্যাভ মেড এ ভেরি গুড পয়েন্ট। আমরা একটু জাহিদুল ইসলাম ভাইয়ের কাছে যাই, তিনি জয়েন করেছেন। আমি দর্শকদের কাছে একটু জাহিদ ভাইকে পরিচয় করাই দিই। জাহিদ ভাই ইজ অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন টার্কি। জাহিদ ভাই, আপনার সাবজেক্টটা কি ইন্টারন্যাশনাল রিলেশনস আর? না, আমি জার্নালিজমে এখানে পড়াচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তা আমার মনে হয় জাহিদ ভাই সময় স্বল্পতা আছে। জাহিদ ভাই যেহেতু তাড়াতাড়ি চলে যেতে হবে, আমি ওনাকে একটু ফ্লোর দেই। তো জাহিদ ভাই, আমরা আলাপ করছিলাম যে এই যে টার্কিশ ইন্টেলিজেন্স MIT কে নিয়ে আমরা তো অনেক কথা সোশ্যাল মিডিয়ায় শুনলাম, এবং সেটা নিয়ে সাবিনা আপু হ্যাজ স্টার্টেড উইথ 5 ডিলস বেসিক্যালি, যে তুর্কির সাথে আমাদের ডিফেন্সের 5টা ডিল হচ্ছে। এটা নিয়ে ভারতের মাথা খারাপ, এবং যার জন্য এই গুজবগুলো ছড়ানো হচ্ছে যে দেশের একটা মানে বৃহৎ সম্ভাবনাময় দলকে বা তার প্রধানকে টার্কিশ মানে টার্কির ব্যাপারে ভীতি তৈরি করা, তাদের সাথে দূরত্ব তৈরি করা একটা প্রচেষ্টা সম্ভবত। তো আমরা মানে আমি বুঝতে চাচ্ছি আপনার কাছে যে প্রশ্নটা, যে আসলে তুরস্কের যে MIT, আমরা যদি ইন্ডিয়ান রয়ের সাথে তুলনা করি, তাদের ক্যাপাবিলিটি আপনি কিভাবে কম্পেয়ার করবেন সেটা? ধন্যবাদ। তুরস্ক ন্যাটোর
সদস্য হিসেবে তুরস্ক কিন্তু ন্যাটোর মধ্যে সেকেন্ড লার্জেস্ট মিলিটারি, এবং তুরস্ক খুবই স্ট্র্যাটেজিক একটা রিজিয়নে তার লোকেশন, যে কারণে সে একদিকে ইউরোপিয়ান এবং অন্যদিকে ইসরায়েলি, মিডল ইস্টার্ন, ইরানিয়ান বিভিন্ন ধরনের ফোর্সের সাথে কাজ করে। তো এমআইটির মূল উদ্দেশ্য হলো তুরস্কের ন্যাশনাল সিকিউরিটিকে প্রোটেকশন দেয়া, তুরস্কের মিলিটারি, তুরস্কের ন্যাশনাল ইন্টারেস্ট, এবং বিশেষ করে এমআইটি তুরস্কের একটা সন্ত্রাসী সংগঠন গুলেন মুভমেন্ট, যারা তুরস্কের সরকার উৎখাতে কাজ করেছিল, তারা দেশের বাইরে কোথায় কি কাজ করছে মূলত ওভারসিজ তাদেরকে আহ, দেখাশোনা করে, ট্র্যাক করে। পাশাপাশি তুরস্কের ভেতরে যে কাউন্টার ইনসার্জেন্সি বিষয়গুলো দেখে, বিশেষ করে পিকেকে নামক যেই সন্ত্রাসী গোষ্ঠীটি আছে, যেটা তুরস্কের বর্ডারিং কান্ট্রি ইরান, সিরিয়া, ইরাকে অ্যাক্টিভ আছে, তাদের উপর নজরদারি করে। তো এই জায়গায় তুরস্কের ফোকাস পয়েন্ট হলো তুরস্কের নেইবারিং কান্ট্রিগুলো। সাউথ এশিয়ার মতো দেশগুলোতে তুরস্কের এখানে যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয়, তুরস্ক তার যে বন্ধু রাষ্ট্রগুলো আছে, পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, মালয়েশিয়া আছে, তাদের ইন্টেলিজেন্সের সাথে ইন্টেলিজেন্স শেয়ার করতে পারে। ওই জায়গাটা তাদের আসলে খেলার মাঠ না, যদিও তাদের অ্যাক্টিভিটি থাকতে পারে। তো তুরস্ক তার যে ন্যাশনাল ইন্টেলিজেন্স, এটা মূলত হাকান ফিদান, বর্তমান ফরেন মিনিস্টার, তার সময় এটা খুব বেশি শক্তিশালী হয়ে ওঠে। এটা 1965 সালের দিকে প্রতিষ্ঠা হয়, মিল্লি ইস্তিখবারাত তেশকিলাত, এখন থেকে প্রায় 60 বছর। তো আগে এটা মিনিমাম কাজ করত, কিন্তু প্রেসিডেন্ট এরদোয়ান ক্ষমতায় আসার পর উনি এটাকে প্রথমে প্রাইম মিনিস্টারের আন্ডারে নিয়ে আসে, তারপরে উনি প্রেসিডেন্ট হওয়ার পর প্রেসিডেন্টের আন্ডারে নিয়ে আসে, এবং হাকান ফিদানকে দায়িত্ব দেওয়ার পর এখানে প্রচুর লোকবল নিয়োগ দেওয়া হয়, বাজেট বাড়ানো হয়, এবং তাদের সবচেয়ে বড় একটা এরিয়া হলো সাইবার সিকিউরিটি। তারা মনে করে যে তাদের রাষ্ট্রের এটা ফিফথ ফ্রন্টিয়ার, এয়ার, ল্যান্ড, সি, স্পেস, এই 4টা যুদ্ধের ফ্রন্টের বাইরে তারা সাইবার সিকিউরিটিটাকে নিশ্চিতের জন্য এই এমআইটির বর্তমান যে প্রধান, আমেরিকা থেকে পড়াশোনা করা ডক্টর ইব্রাহিম কালিন, উনি মূলত সাইবার সিকিউরিটিটাকে খুব স্ট্রংলি ডেভেলপ করেছে। তুরস্কের নিজস্ব যে ইলেকট্রনিক্স তৈরির প্রতিষ্ঠান আছে, মিলিটারি প্রতিষ্ঠান হাবেলসান এবং আসেলসান, তারা বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে। তো খুব ইন্টারেস্টিং বিষয় হলো বাংলাদেশকে কেন্দ্র করে এমআইটি সম্পর্কে যে প্রপাগান্ডাটা ছড়ানো হয়েছে, এটার মূল টার্গেট হলো বিএনপি, এবং এই প্রপাগান্ডাটার মূল সোর্স হলো 100% ইন্ডিয়ান মিডিয়া প্রথমে এটাকে প্রচার শুরু করেছে। এবং আপনি দেখবেন যে বাংলাদেশে গত 17 বছরে এইরকম কিছু অ্যাক্টিভিস্ট এবং কিছু মিডিয়া তৈরি হয়েছে, ইন্ডিয়া যা কিছু বলে তারা হুবহু সেটা অনুবাদ করে। তো এই জায়গায় প্রবলেম, আমরা পৃথিবীকে কিভাবে দেখি, আমরা একটি রাষ্ট্র হিসেবে আমাদের নিজস্ব ওয়ার্ল্ড ভিউ থাকা দরকার, আমাদের নিজস্ব ন্যাশনাল সিকিউরিটি থাকা দরকার। ইন্ডিয়ার দৃষ্টিকোণ থেকে যদি আমরা সবকিছু দেখি, তাহলে আমরা ভুল দেখব। দেখুন, আমি বিএনপির যারা সাপোর্ট করে বা ভালোবাসে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কি জানেন যে তুরস্কে প্রথম কোন বাংলাদেশি রাষ্ট্রপ্রধান সফর করেছেন? সেটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমান প্রথম রাষ্ট্রপতি যিনি তুরস্কের রাজধানী আঙ্কারায় সফর করেছিলেন, এবং তার সফরের পরই প্রথম তুরস্কের কোন রাষ্ট্রপ্রধান বাংলাদেশে এসেছিল। অর্থাৎ বাংলাদেশ তুরস্ক রিলেশন জিয়াউর রহমানের সময় সবচেয়ে ভালোভাবে ফ্লোরিশ হওয়া শুরু করেছে, এবং খালেদা জিয়ার সময় বাংলাদেশ তুরস্ক সম্পর্ক চমৎকার একটি জায়গায় গিয়েছিল। এই সম্পর্কটা ছন্দপতন হয় শেখ হাসিনার সময়, যখন জামাতের নেতাদেরকে, 4 দলীয় জোটের নেতাদেরকে, বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে যুদ্ধাপরাধের সাজানো মামলায় ফাঁসি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তখন তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইপ এরদোয়ান তখন প্রাইম মিনিস্টার ছিলেন, এবং তৎকালীন প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুল তারা ফোন করেছিলেন তৎকালীন ফরেন মিনিস্টারকে, এবং শেখ হাসিনাকে ইনভাইট করেছিলেন ওআইসি প্রোগ্রামের ব্যানারে ইস্তাম্বুলে। কিন্তু ভারতের পরামর্শে শেখ হাসিনা সেই প্রোগ্রামটা অ্যাভয়েড করে প্রেসিডেন্ট আব্দুল হামিদকে পাঠায়, এবং বারবার নক করার পরও বাংলাদেশ এখানে একটা স্টাবর্ন অ্যাটিটিউড দেখায়, যার কারণে আস্তে আস্তে তুরস্কের সাথে সম্পর্কটা খারাপ হয়। জাহিদ ভাই, তো এখানে আমরা একটা মনে প্রশ্ন করছি, এখানে একটা প্রশ্ন জি আমি করি, যেটা অনেকের মনে আসতেছে যে আসলে জি জামাতের সাথে কি তুরস্কের এত ভালো সম্পর্ক, মানে যে তারা সিরিয়াতে যেরকম ধরেন অ্যাক্টিভলি রোল প্লে করছে ইন রেজিম চেঞ্জ, তো বাংলাদেশে জামাতের সাথে তাদের অনেকে বলে যে ইসলামপন্থী যেই মুসলিম ব্রাদারহুড কেন্দ্রিক যে ব্যাকগ্রাউন্ড, বা টার্কিশ আপনার সাদাত পার্টি বা একে পার্টির যে বিবর্তন ইসলামিস্ট পলিটিক্যাল মানে স্পেকট্রাম থেকে, ওইখানে যে সম্পর্কটা, এটা কি আসলে জামাতের সাথে তাদের এত দৃঢ় যে এখন তো সবকিছু রিয়েলিজমের যুগ ভাই, রিয়েলিস্টিক পলিটিক্স চলে, প্র্যাগমাটিক পলিটিক্স। তো সেখানে তুরস্ক তো তার স্বার্থ ছাড়া খুব বেশি কিছু আসলে করবে না, হয়তো হ্যাঁ
মানে আপনি ভালো জানেন বিধায় উনি নিন্দা জানাইছিল যখন নিজামী সাহেবের ফাঁসি হয়েছে। এটা হচ্ছে এক ধরনের, কিন্তু আরেকটা হচ্ছে আপনি একেবারে সিরিয়াতে যেরকম আপনি নিজস্ব মানে সমস্ত কিছু বাজি রাখছেন যে রেজিম চেঞ্জের জন্য, বাংলাদেশে জামাতকে তুরস্ক হেল্প করতে আসবে, যে জামাত একবার ক্ষমতায় চলে যাবে এরকম একটা সিচুয়েশন তৈরি করবে, তুরস্কের স্বার্থটা আসলে কতটুকু, বা জামাতের সাথে তাদের সম্পর্ক কেমিস্ট্রিটা কেমন? আচ্ছা, প্রথমত এখানে দুটা জিনিস, একটা হলো পলিটিক্যাল পার্টি টু পলিটিক্যাল পার্টি রিলেশন, আর একটা হলো আপনার স্টেট টু স্টেট রিলেশন। তো আমি তুরস্কে যেই বিষয়ে পিএইচডি করেছি এটা হলো পলিটিক্যাল কমিউনিকেশন, বাংলাদেশের কনজারভেটিভ পলিটিক্যাল পার্টিগুলোর স্ট্র্যাটেজি, ইলেকশন ম্যানিফেস্টো, ইলেকশন স্ট্র্যাটেজি, এবং তুরস্কের কনজারভেটিভ পলিটিক্যাল পার্টিগুলোর স্ট্র্যাটেজি। তো পলিটিক্যাল আইডিওলজি সিমিলার হওয়ার কারণে জামাত ইসলামী কিংবা অন্যান্য ইসলামিক যে দলগুলো আছে তাদের প্রতি তুরস্কের ক্ষমতাসীন দল সহানুভূতিমূলক একটা মনোভাব পোষণ করে, এবং তাদের মধ্যে যে কমিউনিকেশন নাই এমনটা নয়, তাদের মধ্যে কমিউনিকেশন আছে। এটা পলিটিক্যাল পার্টি লেভেলে, কিন্তু স্টেট লেভেলে তুরস্কের পলিসিগুলো অত্যন্ত প্র্যাগমেটিক। তুরস্ক স্টেট টু স্টেট এবং পিপল টু পিপল কমিউনিকেশনে বিশ্বাস করে। তুরস্ক শুধুমাত্র বাংলাদেশ না, তার নেইবারিং যত কান্ট্রি আছে সব দেশের সাথে জিরো প্রবলেম পলিসিতে কাজ করে, অর্থাৎ সে তার যে কোনো শত্রু দেশের সাথেও সে কথা বলে, ডায়ালগ ওপেন রাখে। আপনি দেখবেন যে ইসরায়েলের সাথে তুরস্কের কিন্তু ডিপ্লোম্যাটিক রিলেশন আছে, তো ইরানের সাথে আছে। তুরস্কের ফরেন মিনিস্টার লাস্ট উইকে ইরানে গিয়েছে। তুরস্ক তার ন্যাশনাল সিকিউরিটির জন্য যে কোনো দেশের সাথে কথা বলে। এখানে কে ক্ষমতায় আসলো কে ক্ষমতায় গেল সেটা দেখার বিষয় না। তো বাংলাদেশের জামাতের নেতাদের যখন ফাঁসি হয় সেখানে তুরস্ক হিউম্যান রাইটস এর জায়গা থেকে কিছু আহ, উদ্যোগ নিয়েছিল, কিন্তু সেটার কারণে বাংলাদেশ যেভাবে রিয়াকশন দেখিয়েছে তাতে বাংলাদেশ তুরস্ক সম্পর্কটা খারাপ হওয়ার পরে তুরস্ক এই জায়গা থেকে ফিরে আসে। তারা শেখ হাসিনার রিজিমের সাথে কিন্তু শেষ দিকে সম্পর্কটাকে আবার রিস্টোর করে, ডেভেলপ করে, এবং বাংলাদেশ তুরস্ক বিজনেস ডিলগুলো তখন শুরু হয়। তো এখন বাংলাদেশের ক্ষমতায় কে আসুক এটা ম্যাটার করবে না, যেই ক্ষমতায় আসুক তার সাথে তুরস্ক কাজ করবে। আমরা শুধু যদি পাকিস্তানের কথা বলি, পাকিস্তানের ইমরান খান সরকারের সাথে কিন্তু তুরস্কের ভালো সম্পর্ক আছে, এবং তুরস্কের মেজরিটি মানুষ মনে করে যে ইমরান খানের উপর জুলুম করা হচ্ছে। কিন্তু তুরস্ক সরকারিভাবে পাবলিকলি ইমরান খানের মুক্তির ব্যাপারে কিংবা তাদের ইন্টারনাল ব্যাপারে কিন্তু কখনো ইন্টারফেয়ার করেনি। এটা লিগাল ওয়েতে চলছে। তুরস্ক পাকিস্তানের ক্ষমতায় যেই থাকুক তাদের সাথে সুসম্পর্ক মেনটেন করবে। পাকিস্তান তার ন্যাশনাল এলাই, এখানে পলিটিক্স বড় বিষয় না। তো আমি মনে করি যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তারা যেহেতু ফরেন পলিসির জন্য সবসময় দিল্লির দিকে তাকিয়ে থাকতো, তারা দিল্লির অনুমতি নিয়ে চীন থেকে সাবমেরিন কিনতো, অথবা সাবমেরিন কেনার পরে দিল্লিকে তারা জানাতে বাধ্য ছিল, এমন একটা অবস্থা ছিল। সরকার 100 বার চিন্তা করতো কি করবে। কিন্তু ডক্টর ইউনূসের সরকার অল্প সময়ের মধ্যে স্বাধীনভাবে ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন নেওয়াতে আপনি দেখবেন যে এই সময় বাংলাদেশ ভারতের বলয়ের বাইরে এসে অনেকগুলো দেশের সাথে সুসম্পর্ক তৈরি করেছে। আমাদের মিলিটারি অফিসাররা চীন যাচ্ছে, পাকিস্তান যাচ্ছে, তুরস্ক যাচ্ছে, আরো অনেক দেশে যাচ্ছে। তো যদি এই ধারাটা অব্যাহত থাকে তাহলে এটা নিশ্চিত যে পরবর্তীতে সরকার যদি বিএনপি গঠন করে, সরকার যদি জামাতের নেতৃত্বে অন্যান্য দলগুলো গঠন করে, যেই সরকার গঠন করুক তাদের সাথে তুরস্কের সম্পর্কটা বাড়বে, কমবে না। এবং সেটা বিএনপি হলে এটা বাড়ার সম্ভাবনা আরো অনেক বেশি আছে। এই জায়গা থেকে আমি মনে করি যে এই প্রোপাগান্ডাটার মূল টার্গেট হলো বিএনপির কর্মী সমর্থক এবং পলিসি মেকাররা, তাদেরকে বিভ্রান্ত করা। এবং আমি মনে করি যে বিএনপির হাইকমান্ড যথেষ্ট নলেজ রাখে তারা এই বিষয়গুলোতে, এবং এইসব প্রোপাগান্ডায় তারা বিভ্রান্ত হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ জাহিদ ভাই, আপনি খুব চমৎকার ভাবে অ্যান্সার দিয়েছেন। আমি একটা জিনিস জানতে চাই, যেটা আপনি এবং সাবিনা আপু দুইজনই বললেন, যে আমাদের যে মিলিটারি ডিলস গুলা হইলো টার্কির সাথে। সাবিনা আপু, আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি এই ব্যাপারটা, যে আপনি 5টা ডিলের কথা বললেন, খুবই আশাব্যঞ্জক। তো ওভারঅল আমরা জানি যে এরদোগানের ব্যাপারে বলা হয় যে উনি ওসমানী সালতানাতকে ফিরায় আনতে চান, নিজেকে উনি সুলতান মনে করেন, সুলতান এরদোগান হিসেবে অনেক রিপোর্ট হয় পশ্চিমা মানে গণমাধ্যমে। এবং আপনার যেই কালচারাল প্রজেক্ট গুলো উনি নিয়েছেন, আমরা বিভিন্ন টার্কিশ সিরিয়াল গুলা বাংলাদেশে খুব জনপ্রিয় হচ্ছে, ওগুলো হচ্ছে মূলত ওসমানী সালতানাতের বিভিন্ন ইতিহাস ঐতিহ্যকে ফিরায় নিয়ে আসা, এবং এইটা একটা কালচারাল হেজিমনি বলতে অনেকে বলে যে এইভাবে তারা কাজ করছে। তো আমি যেটা জানতে চাচ্ছি যে তুরস্কের এই যে রোমান্টিসিজম, তাদের যে ওসমানী সালতানাত প্রজেক্টকে দেখানো, এবং আমরা আফ্রিকাতে দেখতেছি তাদের কিছু উদ্যোগ, আফ্রিকাতে কিছু মানে প্রজেক্ট নিচ্ছেন খুব অ্যাম্বিশাস মানে এরদোগান, বিভিন্ন দেশের মধ্যে মধ্যস্থতা করছেন। তো এই উইথ রেসপেক্ট টু দ্যাট, ইন লাইট অফ দ্যাট, আমাদের আরাকানের সাথে বাংলাদেশের যে প্রবলেম হচ্ছে, আরাকান বলতে আমাদের যে রোহিঙ্গা প্রবলেমটা, সো টার্কি কি সেখানে কোনো ভূমিকা রাখতে পারে? আপনি দেখেন সেটা?
টার্কি অনেক ভূমিকাই রাখতে পারে, অলরেডি তারা অনেক ভূমিকা রাখছেও। হ্যাঁ, নাম্বার ওয়ান হচ্ছে যে টার্কি ইজ এ ডোনার নেশন। হ্যাঁ, তারা কিন্তু মানে পার ক্যাপিটাল ডোনেশন টার্কির অ্যামাউন্ট সবচেয়ে বেশি ওয়ার্ল্ডে, যদিও ওয়ার্ল্ডের সেকেন্ড, এর আমেরিকার পরে তার্কি ওয়ার্ল্ডের সেকেন্ড পার ক্যাপিটা না ডোনেশনে। কিন্তু রাইট। সুতরাং সুতরাং সেক্ষেত্রে দেখতে গেলে যে হ্যাঁ, ওরা অলরেডি $60 মিলিয়ন সিন্স 2017 রোহিঙ্গাদের জন্য কিন্তু খরচ করেছে। হ্যাঁ, সুতরাং ওরা সেই সেন্সে যে ওদের তো একটা হচ্ছে পুনর্বাসন, মানে ওদেরকে ফিরিয়ে নিয়ে গিয়ে আবার তাদেরকে ওখানে পুনর্বাসন করা তাদের নিজেদের জায়গায়। টার্কি যেটা বলে যে ওদেরকে জোর করে ফেরত পাঠিও না, এটা একটা কথা টার্কি বলে, যেটা মানে বাংলাদেশ হাসিনার আমলে একসময় ওরা খুব বিরক্ত হয়েছিল বিকজ দে ওয়ান্টেড টু পুশ দেম ব্যাক অ্যান্ড টার্কি সেড নো, কারণ এই লোকগুলি মারা যাবে। এদেরকে তো জোর করে ফেরত পাঠালে তারা মারা যাবে, সব ওখানটায় মেরে ফেলবে। সুতরাং টার্কি ইজ নট গোনা সাপোর্ট ইফ বাংলাদেশ ওয়ান্টস টু পুশ দেম ব্যাক, বাট টার্কি সেড অলরেডি যে তোমরা অলরেডি সাপোর্ট দিচ্ছে টার্কি অনেক ধরনের। হ্যাঁ, লজিস্টিক্যাল সাপোর্ট, তারপরে ডোনেশনস, তারপরে ডিপ্লোম্যাটিক সাপোর্ট, তারপরে বিভিন্ন ফোরামে কথা বলা, ওআইসি, নেটো, সব জায়গায় গিয়ে ফর রোহিঙ্গাস টার্কি কিন্তু ওদের হয়ে কথাগুলো বলে, এবং দে আর হেল্পিং টু মানে ওরা এখন যেই জায়গায় আছে। দেখো বাংলাদেশে এক ওদের জন্য কিন্তু কোনো খেলার মাঠ কেউ দেয়নি। বাংলাদেশ কিন্তু ওদের যে এত বাচ্চা, ওদের যে এত মানুষ, ওদের কোনো খেলার মাঠ ছিল না। এই টার্কি প্রথম যারা এসে ওদেরকে একটা খেলার মাঠের ব্যবস্থা করে দিয়েছে। মানে সামহাও তারা হয়তো ল্যান্ড কিনে নিয়ে তারপরে ওদেরকে দিয়ে মানে টাকা দিয়ে সব ম্যানেজ করেছে। ভাষান্তরে ওদেরকে যে সেটেল করা হচ্ছে সেটাতেও কিন্তু টার্কি অনেক ডোনেশন দিচ্ছে। আর কিন্তু যদি মনে করো যে তারা একদম তাদের নেভাল ফ্লিট নিয়ে এসে, নেভি নিয়ে এসে মিয়ানমারের হান্টার বিরুদ্ধে যেভাবে বলে এখানটায় ওদেরকে যুদ্ধ করে বসাবে না, টার্কি ইজ নট গনা ডু দ্যাট। Turkey is not a country from yesterday or from 1960s. Turkey is a country from 1300s, 1400s, since Ottoman Empire, right? They are continuing, just changing their names. But they have been kept going. MIT যেটা আমরা সবাই জানি, তুমি উইকিপিডিয়াতে গেলেও তুমি বলবা যে হ্যাঁ, MIT was born in 1962. No, that's not true. They The had several name has been intelligence. given to them as MIT in 1962, but অটোমান এরাতেই এদের শুরু। ওদের জানেসারির ভিতরেই ওদের স্পাইং শুরু। স্পাই গেমে নোবডি ইজ as deep and as close as Turkish spying agency because they have a 750 years of legacy. সুতরাং তারা এত বছর ধরে এই তাদের এই স্পাই নেটওয়ার্ক বিভিন্ন জায়গায় কিভাবে ছড়াতে হয়, কিভাবে থাকতে হয়, কিভাবে ইনফরমেশন কালেক্ট করতে হয়, কিভাবে ইনফরমেশন প্রোটেক্ট করতে হয়, কিভাবে তাদের নেতা নেত্রীদেরকে প্রোটেক্ট করতে হয়, এগুলি সব তারা এই 700 বছর ধরে এই সায়েন্স, মানে এটাকে যদি আমি বলি যে দিস ইজ এ সায়েন্স, দেন দে হ্যাভ পারফেক্টেড ইট। হ্যাঁ, এখন সুতরাং সেক্ষেত্রেই আমি বলি যে নো, MIT has 700 years of legacy behind it. Compared to it, Indian Foreign Intelligence Agency, jeta RAW, Research and Analysis Wing, right? They are only from 1968. তার আগে তারা আইবি, তাদের ইনফরমেশন ব্যুরো দিয়েই কাজ চালাতো, যেটা ছিল মেনলি ইন্টারনাল মানে ম্যাটারে দেখাশোনা করতো। কিন্তু যখনই তারা চীনের সাথে 1962-তে হেরে গেল, তখন তারা রিয়েলাইজ করলো যে we need a spy agency, we need an intelligence agency to monitor foreign areas or our সীমান্ত areas. That is when the need for, they understood that they need a foreign intelligence agency, and that's when they created RAW. RAW এর সবচেয়ে সাকসেস স্টোরি হচ্ছে 1971। কিন্তু MIT-র জন্য তাদের প্রচুর সাকসেস স্টোরি। MIT got its first agency as an agency right before then. Hoto sultans and other pashas, they have their own spy network, right? But they are not central. But first central intelligence agency তুরস্কতে হয় হচ্ছে সুলতান সুলেমানের সময় in 1600s. That is the one that has transformed its name. After 400 years, it transformed one time, and then after 1962, it transformed. After a big military coup, it transformed, and then that was after Ataturk, and then finally it was named
MIT, I think in 62. আর তুমি যে বলছিলে জাহিদ, তার তুমি আগে আপনার আধুনিক তুরস্ক যখন তৈরি হয় ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে, মানে কামাল আতাতুর্কের সময়, তখন স্পাই এজেন্সির নাম কি ছিল? Oh, don't ask me, ask Zahid, because Turkish names are extremely hard for me to pronounce. ওকে। But একটা নাম ছিল, তুমি গুগল করলে তুমি নামটা পেয়ে যাবে। হ্যাঁ, I know the name, it's written somewhere in my essays. হ্যাঁ, but I cannot recall. But there was a name. তুমি যদি জিজ্ঞেস করো যে in the Central Intelligence Agency during Sultan Suleiman in 1600, what's the name of that agency? You will get it. তাদের নেটওয়ার্ক পুরো ইউরোপে ছড়ানো ছিল, বুঝছো? আচ্ছা, আমি যদি সে একটু নে- অ্যাড করি, আপনার এটাকে বলে আর্লি রিপাবলিকান এরিয়া। যখন কামাল আতাতুর্ক তুরস্ক তৈরি করে, তখন মূলত তুরস্কের পুলিশের আন্ডারে, আমাদের দেশে যেমন ডিটেকটিভ ব্রাঞ্চ আছে পুলিশের, এরকম একটা ইন্টেলিজেন্স ছিল যেটাকে তারা বলে MAH, অর্থাৎ মিল্লি এমনিয়াত হিজমতলারি তেশকিলাত, অর্থাৎ ন্যাশনাল See পুলিশ how hard সার্ভিস it is? অর্গানাইজেশন। তুর্কিশ ল্যাঙ্গুয়েজটা আপনাদের কাছে শুনতে একটু ভীষণ hard. কষ্ট হবে। তো আরো ইন্টারেস্টিং ব্যাপার, এরও আগে যখন সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ ছিলেন অটোমান লাস্ট পিরিয়ডে, তখন Right. তাদের গোয়েন্দা সংস্থার নামটা আপনাদের কাছে পরিচিত মনে হবে, সেটার নাম ছিল হুদহুদ। আপনারা জানেন যে হযরত সুলাইমান আলাইহিস সালামের পাখি। যে পাখি ছিল হুদহুদ, যেই হ্যাঁ। পাখি মার্জনা ইন্টেলিজেন্স গ্যাদার করতো, সার্ভিলেন্স করতো, হ্যাঁ। যে রানী সাবার রানী কাছে তার রাজ্যে যেত, ঠিক এই নামে তিনি হুদহুদ প্রতিষ্ঠা করেন, এবং সেটা তখন অটোমানদের বিভিন্ন এনিমিদের বিরুদ্ধে ইনফরমেশন গ্যাদার করতো। জি সাবিনা। এটা কি সুলতান? ট্রেডের ইনফরমেশন গ্যাদার করতো, ওয়ার ইনফরমেশন গ্যাদার করতো, তারপরে বিভিন্ন মানে মিলিটারির স্টেট সিক্রেটের ইনফরমেশন গ্যাদার করতো। সো মানে রক ডাজন্ট কাম ক্লোজ টু অ্যাজ ফার অ্যাজ লেগাসি ইজ কনসার্ন টু MIT. ওকে, আপনি দেখেন যে ইসরায়েল রাষ্ট্র, আমেরিকার CIA. ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠাকারী যেই ব্যক্তিটি থিওডর হার্জল, তিনি কয়েক বছর চেষ্টা করে সুলতান আব্দুল হামিদের একটা আব্দুল হামিদ। অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন। উনি আব্দুল হামিদের কাছে এসে বলছেন যে আমরা ইহুদিদের জন্য ফিলিস্তিনে একটা ল্যান্ড জায়গা চাই, চাই। স্বায়ত্তশাসিত। তো তিনি Right. বললেন যে দেখো, তুমি তোমার যে পরিচয় দিচ্ছ সাংবাদিক, আমি তোমার পরিচয়টা তোমার সামনে ওপেন করছি। আমার কাছে যেই তথ্য আছে, তুমি অস্ট্রিয়াতে এই জায়গায় মিটিং করেছো, তোমরা এই যে দেখো এই পতাকাটা নিয়ে আসো, এই যে তোমরা একটা পতাকা রেডি করেছো, তোমরা একটা রাষ্ট্র বানাবা আমার ল্যান্ডের উপরে। আমার দেশে শুধু ইহুদি নয়, পৃথিবীর সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে, এবং আমি রাশিয়া থেকে মাইগ্রেট করা ইহুদিদেরকে আমি সাপোর্ট দিয়েছি। আমার পূর্বপুরুষরা স্পেন থেকে আসা ইহুদিদেরকে জায়গা দিয়েছে। আমরা মজলুমদের প্রতি আমাদের দরজা খোলা রেখেছি, এবং সেটা শুধু মুসলমান না, সকল ধর্মের জন্য। কিন্তু তোমার ইন্টেনশন তো খারাপ, আমার কাছে সব ইনফরমেশন আছে। তখন তাজ্জব হয়ে গেছে থিওডর হার্জল যে তাদের এই টপ সিক্রেট মিটিং এর তথ্য কিভাবে সুলতান আব্দুল হামিদের কাছে গেল, যখন এই ধরনের স্পাই স্পাই এজেন্সি। মেশিন গুলো ছিল না, ডিভাইস ছিল না। তার মানে তাদের ইন্টেলিজেন্স খুব স্ট্রং ছিল তখনও। অত্যন্ত চমৎকার। আরেকটা ইন্টারেস্টিং তথ্য দেই জাহিদের কথায়, তুমি যেটা বলেছিলা যে সো প্রাইম মিনিস্টারশিপ তো অ্যাবলিশ করে দিল এরদোয়ান, এবং সে হয়ে গেল প্রেসিডেন্ট, তার এক্সিকিউটিভ পাওয়ার অনেক নিয়ে নিল। কিন্তু তখনও এই MIT-র ভিতরে যে তখন যে 2016 সালে যে কুটা হলো, সেই কুয়ের ইনফরমেশন কিন্তু MIT-র কাছে ছিল, but they sat on that information, didn't give that information to the president, because at that time they did not report to the president, they reported to the prime minister. Okay, এটা তো ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, তারপরে এটা আমি জানতাম না আসলে। এরপরে যেটা হয় সেটা হচ্ছে উনি তো নিয়ে নিল, এবং ওই কু হওয়ার পরে 8,000 MIT-র 8,000 অফিসার্স, কর্মকর্তা কর্মচারী যারা আছে সব উনি একদম পার্জ করে দিলেন আউট, বিকজ হি রিয়েলাইজড, হি হ্যাজ বিন টোল্ড যে এদের কাছে তথ্য ছিল, দে স্যাট অন দ্য তথ্য, দে ডিডন্ট গিভ হিম দ্য তথ্য। তো তারা যখন হি কাইন্ড অফ প্রেসিডেন্টকে, লাইক ক্লিনড আচ্ছা, আপ দ্য এখানে- হোল MIT। এখানে কিন্তু খুব করে খুব হ্যাঁ, বলো। ইম্পর্টেন্ট একটা তথ্য আছে, সেটা হলো তুরস্কের সামরিক অভ্যুত্থানের পর প্রায় 40,000 সরকারি কর্মচারীকে বহিষ্কার করা হয়, যারা কেউ মিলিটারিতে ছিল, কেউ নেভিতে, কেউ ইন্টেলিজেন্সে ছিল, এমনকি তো অফিস ডাক্তার, নার্স, শিক্ষক বিভিন্ন জায়গা অনেককেই। থেকে। এখন হ্যাঁ, প্রশ্নটা হলো কিন্তু মিলিয়ন পুরা MIT কে উনি কিন্তু ডিজলভ করে দিয়ে আবার নতুন করে হায়ার করে, একদম যাদেরকে ভেটিং করা হয়েছে, মানে দে আর জাস্ট ট্রু লয়ালিস্ট টু এরদোয়ান। এখন $1 মিলিয়ন কোশ্চেন হলো, বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর
ঠিক এই ধরনের কোনো কাজ কি আমাদের ডিজিএফ এর ভিতরে হয়েছে, আমাদের মিলিটারির ভিতরে হয়েছে? যেই মিলিটারি জেনারেলরা আমাদের আর্মি হেডকোয়ার্টারে বসে ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের লোকদেরকে নিয়ে এসে আমাদের মিলিটারির কর্নেলদের, ব্রিগেডিয়ার জেনারেলদেরকে ইন্টারোগেট করেছে, তাদেরকে টর্চার করেছে, আমাদের সিভিলিয়ানদেরকে যারা আয়না ঘরে রেখেছে, এই লোকগুলো হাতে গোনা দুই একজনকে হয়তো ধরা হয়েছে, কিন্তু রয়ের একটা বিশাল নেটওয়ার্ক রয়ে গিয়েছে বাংলাদেশের ইন্টেলিজেন্সের ভিতরে। শুধু ইন্টেলিজেন্স না, মিডিয়ার ভিতরে রয়েছে। প্রতি মাসে ইন্ডিয়ান হাই কমিশন থেকে কাদের কাছে টাকা পাঠানো হয় তাদের একটা তালিকাও কিন্তু মিডিয়াতে এসেছে। ইলিয়াস হুসেন বা আরো কয়েকজন এরা প্রকাশ করেছে। তো এদের বিরুদ্ধে কি Right. কোনো ব্যবস্থা We হয়েছে? didn't have যদি we ব্যবস্থা didn't না have the নেওয়া হয়, purge. যদি ব্যবস্থা না নেওয়া হয়, দে আর নাও অ্যাক্টিভ and they are acting for India, for India. on behalf of জাহিদ ভাই, India. আপনি So কতটুকু they are আশাবাদী? actually জাহিদ ভাই, disseminating these আপনি types of propaganda. একটা প্রশ্ন, আপনি কতটুকু আশাবাদী যে নতুন যে সরকার আসবে, এই যে মানে আপনারা দুইজনই খুব চমৎকার করে যে তুরস্কের এমআইটির লেগাসি এবং ইতিহাস বললেন এবং তাদের ক্যাপাবিলিটি বললেন, আমার মনে হয় আই অ্যাম এনলাইটেনড আ লট টুডে, আই লার্নড আ লট, দর্শকরাও জানলো। তো এই যে এত ক্যাপাবিলিটি, এর মানে আমরা ভ্রাতৃসুলভ একটা দেশ হিসেবে কতটুকু তাদের থেকে সাপোর্ট নিয়ে, মানে আপনি যেটা বললেন, ভেরি রাইট, ইউ রাইটলি হ্যাভ সেড, যে আমাদের তো পার্চ করা হয় নাই। এই যে আমাদের আয়নাঘরে যারা বসে, এই যে তারেক রহমানের কথা বলা হচ্ছে, অনেকে ধারণা করে যে ওনাকে যেই ডিজিএফআই এর অফিসাররা মারছেন বা পিটাইছেন, শারীরিকভাবে তাকে প্রচন্ড নির্মম প্রহার করা হয়েছে। অনেকেই বলে যেটা ভিনদেশি কর্মকর্তারা আসলে আমাদের মানে সামরিক বাহিনীর উর্দি পরে ওনাকে পিটাইছেন। এবং এছাড়া আয়নাঘরে, এছাড়া আমরা বিডিআর মিউটিনির সময়, জুলাই অভ্যুত্থানের সময় রাস্তাঘাটে হিন্দিতে কথা বলা লোকদের অনেক উইটনেস শুনেছি আমরা। I তো mean, I have to stop you right there because হচ্ছে যে it is very hard for us to believe যে আমাদের নিজের দেশের মুসলমান ভাই অথবা আমাদের নিজের দেশের ভাই হয়ে আমাদের আরেক ভাইকে মারতে পারে, সুতরাং এটা নিশ্চয়ই পরদেশ থেকে আসছে। না রে ভাই, আই ডু নট থিঙ্ক সো। ওকে, আমাদের দেশের মানুষ যে কি রকম হিংস্র হতে পারে সেটার একটা না, সিম্পল উদাহরণ হ্যাভিং হচ্ছে সেড দ্যাট, ওইটা আমি আজকে পোস্টেই দিয়েছি। না, না, ওইটা আমাদের সুতরাং ওদেরকে যে ভারত থেকে এসে মারতে হবে এমন কোনো কথা নাই। আমাদের দেশের এরাই মারছে, কিন্তু হ্যাঁ, এদের সাথে দে হ্যাভ হ্যান্ডস ইন দ্য গ্লাভ যেটাকে বলে। তুমি এক্স্যাক্টলি। বুঝতে পারছো? ওই তো হ্যান্ডস ইন তাদের দ্য গ্লাভ তাদের টুগেদার। যে প্ল্যানিং এন্ড হেল্প, এবং যেটা জাহিদ ভাই বলছিলেন যে আমাদের তো পার্টসটা করা হয় নাই, ওই পার্টসের রাইট, জন্য আমরা আসলে মানে যে ওভারঅল উই গোনা সাফার। ইন্টেলিজেন্স হেল্পটা নেওয়া, তাদের অভিজ্ঞতা থেকে হেল্প নেওয়া, আপনি কতটুকু আশাবাদী আসলে নতুন সরকার আসলে এটা হওয়ার ব্যাপারে? এখন এখন এখানে সবচেয়ে বড় বিষয়টা হলো লিডারশিপ। আপনি দেখুন যে বিএনপি তার জন্মের শুরু থেকে ডানপন্থী পলিটিক্স করেছে, কিন্তু বিএনপি একটা ইনক্লুসিভ পার্টি ছিল যেখানে বিভিন্ন পার্টি থেকে মানুষ এসেছে। বিএনপির একটা বড় অংশ ছিল ডানপন্থী, মুসলিম লীগ থেকে আসা নেতাকর্মীরা, যে কারণে এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডানপন্থী অ্যাপ্রোচের কারণে বিএনপি সবসময় পরবর্তীতে খালেদা জিয়া ডানপন্থী অ্যাপ্রোচটা মেনটেন করেছে। বিএনপি সেভাবে কিন্তু বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটিকে গুরুত্ব দিয়েছে। কিন্তু নেক্সট লিডারশিপ কেমন হবে এটা এখনো আমাদের কাছে ক্লিয়ার না। তারেক রহমান কি তার মায়ের লিগাসিটাকে ধারণ করবে, নাকি তিনি আমেরিকা, ইসরায়েল, ইন্ডিয়া বিভিন্ন লবিকে খুশি করার জন্য তাদের সাথে কোঅপারেশনে যাবে? এটা ডিপেন্ডস করছে টাইমের উপরে। আমরা এই বিষয়টাতে কেন কনফিউজড আপনাকে একটু বলতে চাই যে বিএনপি একটা বড় পলিটিক্যাল পার্টি হলেও তাদের ইন্টেলিজেন্সিয়াতে বড় একটা ক্রাইসিস আছে। তাদের ডানপন্থী যে বুদ্ধিজীবীরা ছিল অনেকে বয়স্ক হয়ে গিয়েছে, অনেকে মারা গিয়েছে। এখন শাহেদ এবং জাহেদের মতো 420% গুলো বিএনপির বুদ্ধিজীবী সাজার চেষ্টা করছে। জাহেদ যে একজন স্বঘোষিত নাস্তিক এবং সারা জীবন বামপন্থী রাজনীতি করেছে, প্রকাশ্যে ইসলামী শরিয়াকে, ইসলামকে ক্রিটিসাইজ করে, এইরকম ব্যক্তি যদি বিএনপির মাউথপিস হতে চায় তাহলে বিএনপি কিন্তু বাংলাদেশের মেজরিটি মানুষ থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে। বাংলাদেশের মানুষ কিন্তু যে কোনোভাবে ইসলামকে সাপোর্ট করে, বুঝুক না বুঝুক শরিয়াকে পছন্দ করে। এখন কেউ যদি পাবলিকলি শরিয়াকে ক্রিটিসাইজ করে, ইসলামকে ক্রিটিসাইজ করে, শুধু ইসলামিক দল না, জাহেদ কিন্তু ইসলামী শরিয়াকে ক্রিটিসাইজ করে পাবলিকলি এবং মানুষকে নানাভাবে আন্ডার এস্টিমেট করার চেষ্টা করে। আপনি শাহেদের কথাও দেখেন একই অবস্থা। এই ধরনের মানুষ যদি বিএনপির পলিসি মেকিং লেভেলে যেতে পারে তাহলে বিএনপি খালেদা জিয়ার এবং জিয়ার সেই লিগাসিটা ধারণ করতে পারবে কিনা সন্দেহ। তবে ক্ষমতায় আসার পর যদি দেখা যায় যে না, বিএনপিতে ডানপন্থী এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট মানুষরা ডমিনেন্ট করতে পারে, তাহলে বিএনপি আগের লিগাসিটাও ক্যারি করতে পারে বলে
সম্ভাবনা আছে। আচ্ছা, আমি শুনো, শেষ you need a visionary leader. হ্যাঁ, ইউনিটি even ভিশন though if you ডেফিনেটলি। are financially, economically, you are a weak country, if you have the right vision, then you can make the right decision. এক্স্যাক্টলি। হ্যাঁ, এটাই আনফরচুনেটলি যেটা অনেকে বলছেন বা অবজার্ভ করছেন যে জিয়াউর রহমানের মতো ভিশনারি লিডারশিপ যেই দল থেকে উঠে আসছে, তারা অনেকটা মনে হচ্ছে যে উনার ভিশন থেকে সরে যাচ্ছেন। যেটা জাহিদ ভাই বললেন যে আসলে ইজ এ ম্যাটার অফ কনসার্ন ফর বাংলাদেশ। আমি শেষ একটা প্রশ্ন দিয়ে শেষ করব, আপনাদের দুইজনেরই সম্ভবত যেতে হবে। তো যেটা হচ্ছে যে তুরস্কের তো অনেক গ্লোবাল ইম্প্যাক্ট আছে, স্পেশালি আমরা সিরিয়া, আফগানিস্তান এবং আফ্রিকাতে যেরকম তাদের মানে ইম্প্যাক্ট দেখেছি, তাদের যে ডিপ্লোম্যাটিক এফোর্ট দেখেছি, বাংলাদেশের মানুষের কিন্তু একটা সফট কর্নার আছে তুরস্কের প্রতি ঐতিহাসিকভাবে। তো আমাদের দেশে আমরা ছোটবেলা থেকে একটা বিভাজন দেখেছি যে দেশটা দুই ভাগে বিভক্ত। এই জন্য দেখেন মানে যদিও এখন পাকিস্তানের মানে হামলা বা পাকিস্তানের আধিপত্যটা বাংলাদেশে খুব ইরেলেভেন্ট, কিন্তু তখনও আমাদেরকে রাজনৈতিক স্লোগানে বলতে হয় যে দিল্লিও নয় পিন্ডিও নয়, অনেকটা ভারসাম্য বা দিল্লির আধিপত্যটাকে একটু কাভারেজ মানে কাভার করে ফেলা বা একটু ঢেকে দেওয়ার মতো শোনা যায় সাউন্ডটা, যে দিল্লিও নয় পিন্ডিও নয়। তো হোয়াট এভার ইট ইজ, কিন্তু পিন্ডি বা পাকিস্তানের আমাদের 71 সালের ইতিহাসের কারণে একটা ঘৃণা একটা বিরাট জনগোষ্ঠীর মধ্যে আছে স্টিল। তাদের ব্যাপারে নেগেটিভ একটা রেসপন্স মানুষের মধ্যে আছে। আবার এখন অনেকে হয়তো বলে যে না, ইট হ্যাজ বিন অলরেডি 54 ইয়ার্স হ্যাভ পাস, সো উই নিড টু লুক ফরওয়ার্ড। move on. কিন্তু Mhm. টার্কির ব্যাপারে আসলে আমাদের দেশের মানুষের যেই ভালোবাসা, আপনি কি মনে করেন যে আসলে মানে ভারত বা যদি চায়ও যে তুর্কির ব্যাপারে একটা মানে নেগেটিভ একটা মাইন্ডসেট মানুষকে তৈরি করবে, মানুষকে একটা নেগেটিভ ভাইব দিতে চাবে, বাংলাদেশের মানুষের মধ্যে মনের মধ্যে কি আসলে তুর্কি নিয়ে নেগেটিভ ভাইব আসবে? আচ্ছা, আমি এই প্রশ্নটা একটু বলি। আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে, সেটার নাম হলো তুর্কিয়ে পিডিয়া নিউজ। জি। আমেরিকা সহ বিভিন্ন দেশ থেকে মানুষ দেখে। আমি এই জায়গায় একটা নিউজ করেছিলাম বা এপিসোড করেছিলাম যে তুরস্কের গোয়েন্দারা কি আসলেই ঢাকায় কোনো কাজ করছে, তারা কি কোনো বাংলাদেশি লিডারকে টার্গেট করছে। তা আমি এখানে তুরস্কের এমআইটির ইতিহাস, তাদের অপারেশনের হিস্ট্রি, তাদের বন্ধু কারা শত্রু কারা, এগুলো এক্সপ্লেন করে বুঝালাম যে এটা আসলে একটা প্রপাগান্ডা, রং প্রপাগান্ডা। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো পাবলিকের রেসপন্সটা দেখেন। অনেক দর্শক কমেন্ট করেছে যে আমরা চাই এমআইটি বাংলাদেশে কাজ করুক, আমরা চাই এমআইটি রকে বাংলাদেশ থেকে কিক আউট করুক, আমরা এমআইটি কে আমাদের শত্রু হিসেবে We দেখি are না, আমরা so বন্ধু হিসেবে weak. দেখি। দিস ইজ দ্য পারসেপশন অফ বাংলাদেশ। এবং বাংলাদেশে তুর্কিশ সিরিয়ালগুলো জনপ্রিয় হওয়ার মাধ্যমে আসলে ইন্ডিয়ার সিরিয়ালগুলো মাঠে মারা গিয়েছে, ইন্ডিয়ার সিরিয়ালগুলোকে পুরা বের করে দিয়েছে বাংলাদেশ। এই জায়গায়ও কিন্তু ইন্ডিয়ার একটা জ্বালা পড়া আছে যে আসলে বাংলাদেশের মানুষের মাইন্ডসেট মানে টার্কিশদের ইয়াতে চলে যাচ্ছে। হাজার হোক, we have our history goes long back in 1300s, right? আমি এক্স্যাক্টলি, শুনতে পাচ্ছি না এক্স্যাক্টলি। কেন? জি, আমরা হ্যাঁ, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি, জি। আচ্ছা। তো আমি চাই আফটার অল আওয়ার হিস্ট্রি গোজ লং ব্যাক, এন্ড তুরস্কের সাথে আমাদের কোনো মানে সমস্যা হয় নাই কোনো সময়, তাই না? পাকিস্তানের সাথে তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি আমরা। আপনি কন্টিনিউ করেন আচ্ছা, আপনি। মানে পাকিস্তানের সাথে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছে। সো লিটারালি দুইটা দেশের মধ্যে যখন যুদ্ধ হয় তখন দুইটা দেশের মানুষের মধ্যে একটা ক্ষোভ থাকে। হ্যাঁ, ইউজুয়ালি যারা হেরে যায় তারা বেশি দুঃখে থাকে, যারা জিতে যায় তারা খুব খুশি থাকে। কিন্তু দেখা গেছে পুরো উল্টা। যারা যারা হেরে গেছে তারাই আমাদেরকে যতটা না ব্রাদার ব্রাদার করে, আমরা যারা জিতে গেছি তারা আমরা এখন পর্যন্ত আমাদের লেখকরা লিখে যায় যে পাকিস্তানের উপর দিয়ে প্লেন গেলেও নাকি তাদের বমি আসে, রাইট? সো দিস ইজ অ্যাকচুয়ালি অল পলিটিক্স, because at the end of the day 2024 বিপ্লব দেখিয়ে দিয়েছে যে we don't go by this kind of philosophy anymore. হ্যাঁ, ঠিকই, 71 we are proud of it. হ্যাঁ, for the first time after a long time we got our own country that we will rule ourselves. তা না হলে 71 না হলে আমরা যদি 47 থেকে 47ও যদি না হতো, বাদ দাও, 71ও হইলো না 47ও হইলো না, পুরো ইন্ডিয়া একসাথে থাকলো, তাহলে আমাদের অবস্থা এখন কি হতো? ঠিক সেটাই হতো যেটা এখন কাশ্মীরের মতো ভারতের হতো। মুসলমানদের হচ্ছে। আমরা মুসলিম মেজরিটি স্বাধীন একটা দেশ থেকেও আমরা গত 17 বছর স্বাধীন থাকতে পারি না ভারতের জন্য। তাহলে বুঝে দেখো যে 47 না হলে আমাদের অবস্থা কি হতো। এক্স্যাক্টলি। সো এক্স্যাক্টলি রাইট। সো কিপিং অল অফ দিস টুগেদার, তুরস্কের সাথে আমাদের এমন কোনো হিস্ট্রি নাই যেখানে তুরস্কের মানুষকে আমরা অপছন্দ করব। আমি একটা ছোট্ট আরেকটা উদাহরণ দিয়ে আমি শেষ করি। সেটা হচ্ছে যে এই যে যখন আমি তোমাকে প্রথমেই বলছিলাম যে অলমোস্ট 3টা ডেলিগেশন এসছে এবছর, 3টা ডেলিগেশন এসছে তুরস্ক থেকে হাই লেভেল। হ্যাঁ, 2টো ডেলিগেশন গেছে বাংলাদেশ থেকে বিডার হাই লেভেলে তুরস্কে। এই যে এবং তুরস্কের ওয়ান অফ দ্য
বিগেস্ট হাই লেভেল ডেলিগেট, তারা কিন্তু বিএনপি অফিসে গিয়ে ডক্টর মির্জা ফখরুল ইসলামের সাথে মিটিং করেছে। সো দে নো দ্যাট দ্যাট ইজ দ্য কান্ট্রি। তুরস্ক ইজ নট এ যদুমধু কান্ট্রি। Okay, that's why I always call when it comes to Turusko, I'm like they are a very mature country. They have a long legacy. They know how to rule. তারা 700 বছর একটা ফ্যামিলি রুল করেছে একটা কান্ট্রি, তার পিছনেও এমআইটি। যদিও তার তখন ভিন্ন ভিন্ন নাম। তোমার স্পাই এজেন্সি যদি সেরকম স্ট্রং না থাকে তাহলে একটা ফ্যামিলি এত দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারে না। বিসাইড দ্যাট, রাইট? সুতরাং এই ম্যাচিওর কান্ট্রিটা ওই ম্যাচিওরলি বাংলাদেশের সাথে ডিল করবে। তারেক রহমান আমরা যখন আগামী নির্বাচনে ধরে নিলাম যে বিএনপি ক্ষমতায় আসতেছে, তারেক রহমান ইজ গোনা গো অ্যান্ড শেক হ্যান্ডস উইথ এরদোয়ান অ্যান্ড হি ইজ গোয়িং টু। তুমি দেখো যে পোর্ট ডিল নিয়ে বিএনপি যত হইচই করেছে, ডিফেন্স ডিলগুলি নিয়ে কিন্তু বিএনপি একটা কথাও বলে নাই। এমনকি তোমরাও কেউ অনেকেই জানতা না যে ডিফেন্স ডিলগুলো কি এগুলা। হ্যাঁ, সুতরাং এটা আমরা ভালো মতনই জানি যে when BNP will come to power, they are gonna really welcome Turkey. They know it is not Turkey that is trying to kill them. This is bullshit. I'm 100% sure all the top leaders of BNP তারা এটা ভালো মতনই বুঝে, কারণ তাদের সাথে এরা অনেক মিটিং করে গেছে এবছরই এবং আশ্বাস দিয়ে গেছে, এবং ওরাও আশ্বাস নিয়ে গেছে যে এই যে আমি তোমাকে $600 মিলিয়ন একটা ডিল দিব যেটা তুমি 10 বছর ধরে শোধ করবে, কিন্তু তার বিনিময়ে আমি যে তোমাকে এত অস্ত্র দিব, হ্যাঁ, তারাও মেক শিওর হতে চায় যে এগুলি যেন ইন্টারনাল পিপলের উপরে ইউজ না হয়। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ আপু। আমি লাস্ট রিমার্ক শুনবো একটু জাহিদ ভাই থেকে বিফোর আই ফিনিশ দ্য শো। জাহিদ ভাই। আমি লাস্ট উইকে প্রেসিডেন্ট এরদোয়ানের ছেলে বেলাল এরদোয়ানের সাথে মিট করেছি, ফেস টু ফেস কথা বলেছি। আমাদের ইস্তাম্বুলের ইস্তাম্বুলের ইবনে খালদুন ইউনিভার্সিটি নামে একটা ইউনিভার্সিটি আছে, সেখানে আমরা বাংলাদেশি এখানে যারা একাডেমিশিয়ান আছি তারা একটা সিম্পোজিয়াম আয়োজন করে এরদোয়ানের ছেলেকে ইনভাইট করেছিলাম, তিনি এসেছেন। তো আমরা তাকে বাংলাদেশ টার্কি রিলেশন কিভাবে আরো গ্রো করা যায় সেটা নিয়ে অনেক কথা হয়েছে, তিনি আমাদের কথা শুনেছেন। আমরা তাকে ইনভাইট করেছি বাংলাদেশে আসার জন্য। ওনার রেসপন্সটা শুনুন। উনি বলেছেন যে আই এম ইগারলি ওয়েটিং টু ভিজিট বাংলাদেশ। আই লাইক বাংলাদেশি পিপল, বাট নট নাও। আমি ইলেকশনের আগে যদি বাংলাদেশে যাই তাহলে এটা একটা রং মেসেজ দিবে যে আমি হয়তো কোনো নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির পক্ষে সাপোর্ট করছি। আমরা বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে চাই। আমি নির্বাচনের পরে যাব, যেই ক্ষমতায় আসুক আমি যাব এবং বাংলাদেশের ইউথ লিডারদের সাথে আমি বসবো। আমি লাইভটা প্রোগ্রামটা শেষ করার আগে দুটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছি। একটা ইনফরমেশন হলো এই মুহূর্তে বাংলাদেশ চীনের পর তুরস্ক চীনের পর বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট আর্মস সাপ্লায়ার, অর্থাৎ বাংলাদেশ চীনের পর সবচেয়ে বেশি অস্ত্র কিনছে তুরস্ক থেকে। এবং তুরস্ক যে অফারটা দিচ্ছে টেকনোলজি ট্রান্সফার, তুরস্কের এক্স ফরেন মিনিস্টার মেভলুত চাভুসওগলু ঢাকায় এসে বলে গিয়েছে যে আমাদের বন্ধু রাষ্ট্র বাংলাদেশের জন্য আমরা ওপেন, বাংলাদেশ যেভাবে চায় আমরা টেকনোলজি ট্রান্সফার করতে প্রস্তুত। যেটা সাবিনা আপা বলেছেন যে বাংলাদেশকে শুধু ড্রোন দিবে না, ড্রোনের টেকনোলজি ট্রান্সফার করবে। এবং বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী, যিনি রিসেন্টলি তুরস্কে এসেছেন, তিনি তুরস্কের সরকারি সংস্থাগুলোর সাথে কথা বলেছেন। বাংলাদেশ অফার করেছে একটা নারায়ণগঞ্জে একটা চট্টগ্রামে দুটা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক তুরস্ককে দেয়া হবে। তুরস্ক এখানে তাদের ডিফেন্স ইন্ডাস্ট্রির অ্যাসেম্বল প্লান্ট তৈরি করবে। বাংলাদেশের ইঞ্জিনিয়ারদেরকে শেখানো হবে কিভাবে এই জিনিসগুলোকে আনা হয়। এবং সাবিনা আপু যেভাবে বলছে যে প্রাইমারিলি এগুলো এখানে অ্যাসেম্বল করা হবে, তারপর গ্রাজুয়ালি বাংলাদেশ এগুলো তৈরি করা শিখে ফেলবে। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির সাথে এরকম একটি চুক্তির জন্য চেষ্টা করছে তুরস্ক এবং বাংলাদেশ উভয় দেশ। তো এই কাজগুলো যত বাড়বে বাংলাদেশে ইন্ডিয়ান প্রোপাগান্ডাটাও এইভাবে বাড়ার সম্ভাবনা আছে। কিন্তু বাংলাদেশের জনগণ তুরস্কের বিষয়ে যদি আমি বলি বা এরদোয়ানের বিষয়ে যদি বলি, বাংলাদেশের কারো মধ্যে কোনো দ্বিমত নাই। ডানপন্থী সকল গ্রুপ একমত যে বাংলাদেশ তুরস্কের সাথে ফ্রেন্ডশিপ চায়, বাংলাদেশ তুরস্কের সাথে ডিফেন্স রিলেশন আরো স্ট্রঙ্গার দেখতে চায়। শোনো, আরেকটা কথা এখানে আমি রিলেটেড আরেকটা পয়েন্ট তোমাকে বলে দিই। তুরস্ক যেভাবে নিজেদের ডিফেন্সকে দ্রুত খুব অ্যাক্সেলারেটেড ওয়েতে এগিয়ে নিয়ে এসছে, সেটা হচ্ছে তুরস্ক এখন বাংলাদেশের সাথে যেটা করতে চায় আমেরিকা সেটা তুরস্কের সাথে করেছে ইন দ্য পাস্ট। বুঝছো? সো দে নো দ্যাট ডিল, হাউ দ্যাট ওয়ার্কস। বুঝতে পারছো? তারা এখানে এসে একদম সামথিং নিউ না। দে হ্যাভ দেমসেলভস ডান ইট উইথ আমেরিকা। দ্যাটস হাউ দে লার্ন, দ্যাটস হাউ দে আর নাও প্রডিউসিং। তারা সেইভাবে সেই মডেলটাই এখন বাংলাদেশকে দিতে চাচ্ছে। বাংলাদেশ উইল বি এ ফুল, নট টেকিং ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের দুজনকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাতে চাই। আমি আসলে নিজেই অনেক কিছু জানলাম এবং ইট ওয়াজ আই ওপেনার ফর মি, ভেরি ফ্যাসিনেটিং ডিসকাশন।
দর্শকদেরকে অনুরোধ করব যে আপনারা মানে আজকাল তো মানুষের মনোযোগের স্প্যান কমে যাচ্ছে, আপনারা ধৈর্য ধরে পুরো আলোচনাটা শুনবেন, অনেক কিছু শিখতে পারবেন। আজকে আই ওয়াজ টেকিং নোটস, সো ফ্যাসিনেটিং যে আজকাল নোট নেওয়া হয় না, আই ওয়াজ টেকিং নোটস যে আমরা যে ডিফেন্স ডিল গুলো অন্তর্বর্তীকালীন সরকার করেছে, মিলিটারি পাওয়ার প্ল্যান্ট, লাইট আর্মার্ড ভেহিকেলের চুক্তি, ড্রোন কেনা বেচার চুক্তি এবং টেকনোলজি ট্রান্সফারের চুক্তি, আর ডিফেন্স সিস্টেম এবং এয়ার আমাদেরকে ডিফেন্স। ডোনেশন দেওয়ার চুক্তি, এই এবং সাইবার সিকিউরিটি সিস্টেমে হেল্প করা, এই সমস্ত কিছু শুনলে আপনি কিন্তু দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হবেন। এবং তারপর আমাদের যেই তারুণ্য, যে যুব শক্তি গণ অভ্যুত্থানে উঠে এসছে, তারা যদি পজিটিভ রোল প্লে করতে পারে, আমরা ইনশাল্লাহ উইদিন 5 years 10 years বাংলাদেশ উইল চেঞ্জ ইনশাল্লাহ। সো আমরা ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আজকের আয়োজন এখানে শেষ করছি। আপনাদেরকে আবারও ধন্যবাদ, দর্শকদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী কোনো শোতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের মতো আমরা এখানে শেষ করছি। ভালো